দেশের 5 বিভাগে আবারও 48 ঘন্টার তাপ প্রবাহের সতর্কবার্তা। আজই যশোর ও চুয়াডাঙ্গা ছাড়াতে পারে 41 ডিগ্রি সেলসিয়াস, 2 দিন পর বৃষ্টির সম্ভাবনা। কোরবানি ঈদের আগেই অস্থির মশলার বাজার। পর্যাপ্ত আমদানি হলেও ডলারের মূল্য বৃদ্ধির অজুহাত, মোকামে তদারকির তাগিদ। সিলেটে নতুন হোল্ডিং ট্যাক্স নিয়ে অসন্তোষ। আলোচনা ছাড়াই 10 গুণ কর বাড়ানোর সমালোচনা, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস মেয়রের। আগে দিতাম 1100, এখন বর্তমানে 10,800 টাকা গ্যাস সিটির দিয়েছে। এটা অযুক্তি, এটা কোনো সময় মানা যায় না। ইসরায়েলি আগ্রাসনের 10 দিনে গাজা ছেড়েছে 6 লাখ ফিলিস্তিনি। ছুটছে নিরাপদ গন্তব্যের খোঁজে। কোনো ক্যাম্পেই নেই তিল ধারণের ঠাঁই। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, এবার জানাতে চাই বিস্তারিত সব খবরাখবর। দেশে আবারও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল আবহাওয়া অফিস। বুধবার বিকেলে আসে 48 ঘন্টার নতুন এই সতর্কবার্তা। বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইবে। এই 5 বিভাগের উপর দিয়ে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার অব্যাহত থাকবে হিট ওয়েভ। আবহাওয়া অফিস জানায়, এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এছাড়া তাপপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি বিস্তার লাভ করতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। এই মৃদু তাপপ্রবাহেও বেশ অস্বস্তিতে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষ ও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ বেশ বিপাকে পড়েছেন। আবহাওয়া অফিস বলছে, আজও দেশের কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তবে 18 মে থেকে সপ্তাহব্যাপী দেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়। গত কয়েকদিন ঠান্ডাই ছিল, এখন আবার আগের মতো শুরু হয়ে গেছে। গত 3 দিন যাবত এই অবস্থা। 2 দিন ধরে অনেক গরমের মধ্যে ডিউটি করতেছি। আগে মাঝখানে কম ছিল, বাট এখন একটু বেড়ে গেছে। তো গরম হতেছে, স্বাভাবিক গরম পড়বে, কারণ যে গাছপালা কাটা হচ্ছে, গরম পড়া স্বাভাবিক। আজকে এবং আগামীকালকে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেয়ে হয়তো কোথাও কোথাও 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। 18 তারিখে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের কারণে কিন্তু তাপমাত্রা কমে আসবে। শুধুমাত্র দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতটা একটু পরের দিন থেকে শুরু হওয়ার সম্ভাবনা। দর্শক, তাপ প্রবাহের বিষয়ে এই মুহূর্তে আগারগাঁও আবহাওয়া অফিস থেকে যমুনা টেলিভিশনের সাথে যুক্ত হচ্ছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান। জনাব আব্দুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে। একটু জানতে চাই, নতুনভাবে 5 বিভাগে জারি করা হলো 48 ঘন্টার সতর্কবার্তা। এই সতর্কবার্তায় নতুনত্ব কি আছে, কি যুক্ত হবে, আবহাওয়ার মেজাজের খবর একটু জানতে চাই। ধন্যবাদ। মে মাসের 15 তারিখ গতকাল ছিল। আমরা কিন্তু 14 তারিখ থেকে দেশের উপর মৃদু ধরনের তাপ প্রবাহ যেটা অব্যাহত আছে এবং চলমান আছে, সেই হিসেবে স্বল্প মেয়াদী একটি তাপ প্রবাহ দেশের উপর চলমান আছে এবং আগামী আরও 2 দিন পর্যন্তই অব্যাহত থাকার সম্ভাবনা আছে। সেই হিসেবে আজ এবং আগামীকাল অর্থাৎ 17ই মে দেশের উপর চলমান যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তারপরে 18 তারিখ থেকে দেশের উত্তর পূর্বের যে অঞ্চলগুলো আছে, সেই অঞ্চল উপর দিয়ে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত শুরু হবে এবং তাপপ্রবাহের কিছুটা প্রশমিত হতে থাকবে। তবে আজ আগামীকাল দেশের উপর যে চলমান তাপপ্রবাহ, সেই তাপমাত্রা কিছুটা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আমরা আশা করছি এই তাপপ্রবাহ এই তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের মধ্যে থাকার সম্ভাবনা আছে, অর্থাৎ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এই তাপপ্রবাহ অবস্থান করবে বলে আমরা আশঙ্কা করছি। তবে 18 তারিখের পর থেকে আবার তাপমাত্রা কিছুটা কমে দিকে চলে যাবে এবং দেশের জনাব আব্দুর রহমান, একটু জানতে চাই, বৃষ্টিপাতের সম্ভাবনার খবর বলছিলেন, সেই বৃষ্টিপাত আসলে কি পরিমাণ হতে পারে সেটার আভাস যদি দিতেন।
আসলে এখনকার যে ধন্যবাদ, এখনকার যে বৃষ্টিপাতগুলো যে হয় সেই বৃষ্টিপাতে কিন্তু পরিমাণ কিন্তু অল্প সময়ের জন্য হয়ে থাকে। সেই বৃষ্টিপাতের সাথে ঝড়ো বাতাস থাকে, বজ্রপাত থাকে, দমকা হাওয়া থাকে এবং আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে স্থায়ী হয় এই বৃষ্টিপাতের পরিমাণ। তবে এই বৃষ্টিপাত প্রথম শুরু হবে দেশের উত্তর পূর্বের যে জেলা, বিশেষ করে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর থেকে প্রথম শুরু হবে, আস্তে আস্তে ঢাকা বিভাগের পূর্বাঞ্চল এবং আস্তে আস্তে সারা দেশে বিস্তার লাভ করবে। অর্থাৎ 18 তারিখ থেকে মোটামুটি দেশের উপর বৃষ্টিপাতের প্রবণতা আবার শুরু হবে এবং চলমান যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহের অবস্থান যা ছিল তার চাইতে আস্তে আস্তে তাপপ্রবাহ শেষ হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, তাপপ্রবাহের খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিসান আহমেদ। জিসান, আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আজ জেলায় 41 ডিগ্রি অনুভূত হতে পারে, কেমন অনুভূত হচ্ছে এখন? ন্যান্সি, দিনের শুরুতে সকাল 9টায় চুয়াডাঙ্গা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং এই সময়ে বাতাসের আর্দ্রতা 67%। অর্থাৎ এই বাতাসে জলীয় বাষ্পের কারণে কিন্তু গরমের অনুভূতি আরও বেড়েছে। যেহেতু দিনের শুরুতেই 32 ডিগ্রির ঘর ছুঁয়েছে জেলার তাপমাত্রা, পরবর্তীতে বেলা 12টার সময় এবং দুপুর 3টার সময় দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় সেটি আসলে আমরা সহজেই অনুমান করতে পারি যে 41 ডিগ্রির ঘর ছুঁতে পারে। সকাল থেকে আমরা দেখছিলাম যে ভ্যাপসা গরমে একেবারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। জানেন যে গত 6 মে চুয়াডাঙ্গায় বৃষ্টির দেখা মিলেছিল এবং সেই বৃষ্টির স্বস্তির পরশ সপ্তাহখানেক চুয়াডাঙ্গার উপরে ছিল। তারপরে কিন্তু আবার গত 3 দিন ধরে এই তাপপ্রবাহ কবলে পড়ে এই গোটা জেলা এবং এতে যে উষ্ণতা ছড়াচ্ছে, যেভাবে আসলে গরম হচ্ছে প্রকৃতি প্রাণ, তাতে আসলে সাধারণ মানুষ এবং যেসব প্রাণীকুল রয়েছে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে, নাভিশ্বাস উঠেছে গোটা জনজীবনে। সকাল থেকে দেখছিলাম যে অনেক শ্রমজীবীরা ঘরের বাইরে বের হয়েছেন এবং তারা বেরিয়ে কিন্তু আসলে একটু কাজ করার পরে ক্লান্ত হয়ে পড়ছেন এবং তারা গাছের নিচে কিছুটা বিশ্রাম নিচ্ছেন, জিরিয়ে নিচ্ছেন নিজেকে। আবার পাশাপাশি যেসব মানুষ আসলে ঘর থেকে বেরিয়েছে তারা আবার দ্রুত কাজ ছেড়ে ঘরে ফিরে গেছেন। একই সাথে কিন্তু যেহেতু হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর, এই হিট অ্যালার্টের মধ্যেও অন্যান্য দিনের মতোই চুয়াডাঙ্গার সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে। অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসার যে শ্রেণী কার্যক্রম সেগুলো কিন্তু চলছে এবং এই তীব্র গরমের কারণেই কিন্তু আসলে শিক্ষার্থীর উপস্থিতির হার অনেকটাও কমেছে। ন্যান্সি। জিসান, আপনাকে ধন্যবাদ। যেতে চাই ভিন্ন প্রসঙ্গে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মারা গেছেন 3 জন। এ নিয়ে চলতি বছর 32 জন প্রাণ হারালেন ডেঙ্গুতে। ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 21 জন। ঢাকা সহ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন 164 জন ডেঙ্গু রোগী। জানুয়ারির 1 তারিখ থেকে 15 মে পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 2545 জন, আর এ সময় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 2377 জন। চিকিৎসায় অবহেলায় রাজধানীর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এই অভিযোগে মিরপুর থানায় একটি জিডি করেছে পরিবার। তাদের দাবি, ডায়ালাসিস বিভাগে কর্মরত চিকিৎসক ও নার্সদের হেয়ালিপনার কারণেই মৃত্যুর কোলে ঢলে পড়ে তাদের সন্তান। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, রোগীর অবস্থা অতি সংকটাপন্ন ছিল, সে কারণেই ডায়ালাসিস দিতে সময় নিয়েছেন তারা। মহিউদ্দিন মধুর রিপোর্ট। আদরের সন্তানকে হারিয়ে দিশেহারা মা, কোনো সান্ত্বনায় থামানো যাচ্ছে না এই আর্তনাদ। আজকে ডায়ালিসিস দেয় না, 8টায় দিবের কই দেয় না, 12টায় দিবের কই দেয় না। জুতি মেমাইশা নিজে বইলে গেল, ডিউটি ডাক্তার এর মতো হয়ে গেছে, কয় দেরি হবো, মেশিন খালি নাই। বছরখানেক ধরে কিডনি জটিলতায় ভুগছিল রাজধানীর মাইলস্টোন কলেজের ছাত্র সাজ্জাদ হোসেন। নিয়মিত ডায়ালাইসিস করতে হতো তাকে। সম্প্রতি সাজ্জাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রোববার ভর্তি করানো হয় মিরপুরের কিডনি ফাউন্ডেশন হাসপাতালে। স্বজনদের দাবি, মঙ্গলবার সকাল 8টায় ডায়ালাইসিস দেওয়ার পরামর্শ দেন ডাক্তার হারুনুর রশিদ, কিন্তু কর্তব্যরত চিকিৎসক ও দায়িত্বে থাকা নার্সরা সময় মতো ডায়ালাইসিস দিতে গড়িমসি করে। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় সাজ্জাদকে। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কিডনি ক্রিয়েটিনিন কম,
তখন থেকেও ডায়ালিসিসের উপরে আছে, প্রায় অলমোস্ট হলো 1 বছরের কাছাকাছি। রুগী নিজে অক্সিজেন মাস্ক উঠায়ে সিস্টারদের বলতেছে আমাকে ডায়ালিসিস করান, আর না হলে আমার অবস্থা খারাপ হবে। হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদের পরামর্শে চিকিৎসা নিচ্ছিল সাজ্জাদ। এই চিকিৎসক বলছেন অতি সংকটাপন্ন রোগীকে ডায়ালিসিস দেয়া ঝুঁকি আরো বাড়িয়ে দেয়, সে কারণেই বিলম্ব হচ্ছিল। আমি যেটা বলেছিলাম, দেখেন আপনার রোগী খুবই খারাপ, কিন্তু তার রক্ত হিমোগ্লোবিন মাত্র 5, এক্ষেত্রে ডায়ালিসিস দিলে রোগী হঠাৎ করে মরে যেতে পারে, আর ডায়ালিসিস না দিলে অসুবিধা হতে পারে। সেটা একটা ডাবল শোরের বিষয়, ডায়ালিসিস কি দিব কি দিব না। সুতরাং এই সমস্ত চিন্তা করেই তাকে ডিলে করা হচ্ছিল। সাজ্জাদের বাবা একটি অভিযোগ দায়ের করেছেন মিরপুর মডেল থানায়। পুলিশ বলছে ঘটনা খতিয়ে দেখছে তারা। থানায় একটা রিটার্ন দিছে যে তাদের রোগী অবহেলার কারণে মৃত্যু হয়েছে। হ্যাঁ, এইটা আমরা আসছি মাত্র, দেখি অনুসন্ধান করে কতটুকু কি। সাজ্জাদ তার পরিবারের সাথে সাভারের বিরুলিয়ায় থাকতেন। 3 ভাই ও বোনের মধ্যে সাজ্জাদ সবার বড়। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। 3 দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। টানা 2 দিন ব্যস্ত সময়ে পার করেন তিনি। বৃহস্পতিবার ভোর 3:45 শাহজালাল বিমানবন্দর ছাড়ে তাকে বহনকারী বিমানটি। এই সফরে তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ে কয়েকটি বৈঠক এবং মতবিনিময় সভায় অংশ নেন। মঙ্গলবার ঢাকা পৌঁছে তিনি নাগরিক সমাজ, সাংবাদিক ও পরিবেশ কর্মীদের সাথে বৈঠক করেন। রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনে বৈঠক করেন। সেখানেই ছিল নৈশভোজের আয়োজন। বুধবার তিনি পররাষ্ট্র সচিব, পরিবেশ মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথেও বৈঠক করেন। যৌথ ব্রিফিংয়ে ডোনাল্ড লু বলেন, দুদেশের মধ্যে আস্থার সম্পর্ক তৈরিতে কাজ করবে যুক্তরাষ্ট্র, আর পেছনে ফিরে তাকাতে চায় না বাইডেন প্রশাসন। র্যাবের উপর নিষেধাজ্ঞা, শ্রমনীতির সংস্কার, মানবাধিকার ও জলবায়ুর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ইতিবাচক সমাধান চায় যুক্তরাষ্ট্র। নতুন হোল্ডিং ট্যাক্স নিয়ে সমালোচনার মুখে সিলেট সিটি কর্পোরেশন। 1 লাফে গৃহকর বেড়েছে কয়েক গুণ, তাতে জনমনে দেখা দিয়েছে অসন্তোষ। আন্দোলনে সচেতন নগরবাসী। সিলেট নগরীর লালাদিঘি পাড়ের বাসিন্দা সেলিম আহমদ এই বাড়ির জন্য বছরে 1000 টাকা দিতেন হোল্ডিং ট্যাক্স, কিন্তু এবছর নতুন নিয়মে তাকে দিতে হবে 10,000 টাকা, অর্থাৎ কর বেড়েছে 10 গুণ। ইট আনিয়ে আনি, 1 বস্তা 1.5 বস্তা সিমেন্ট আনিয়ে আনি, কোনো রকমে কষ্ট করেও বাসাটা করছে। এখন তো বাসার যে ট্যাক্স আগে দিতাম 1100 টাকা, এখন বর্তমানে 10,800 টাকা গিয়া সিটির দিয়েছে। শুধু সেলিম নয়, সিলেট নগরীর 75,000 বাড়ি মালিকের অবস্থা একই রকম। হুট করে এই কর বৃদ্ধিকে তারা অযৌক্তিক বলছেন। এটা অযৌক্তিক, এটা কোনো সময় মানা যায় না, কারণ প্রত্যেকের আমার নয়, প্রত্যেকের দেখছি আমি অতিরিক্ত। অযৌক্তিক তো কিলা অযৌক্তিক, তার 9,000 অ্যাসেসমেন্টটা পাঠায়, এরা বকলাম কিচ্ছু দিনে না। এরা ধার্যকৃত নতুন করকে অস্বাভাবিক উল্লেখ করে আন্দোলনে নেমেছে নগরবাসী। তাদের সাথে একাত্মতা জানাচ্ছে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন। এটা গুরুতর অন্যায়, গুরুতর এটা নাগরিক সমাজের সাথে, নাগরিক বৃদ্ধের সাথে তামাশা করা হয়েছে। যারা কর দিবেন, যারা অংশীজন, স্টেক হোল্ডার, তাদের মতামত না নিয়ে যদি কর নির্ধারণ করা হয় থাকে, এই পদ্ধতিটা অবৈধ। সাবেক মেয়রের দাবি, নাগরিক প্রতিনিধিদের সাথে আলোচনা ছাড়া এমন উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেহেতু জনগণের প্রতিনিধি, জনগণের প্রতিষ্ঠা, সেই ক্ষেত্রে ওনারা স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসেন, বিষয়টা স্থগিত থেকে আলোচনায় বসেন এবং পরিষদের সঙ্গে আলোচনা করে এটা একটা সুন্দর পরিবেশের দিকে নিয়ে আসে। আলোচনার মাধ্যমে সহনীয় পর্যায়ে কর নির্ধারণের আশ্বাস সিটি মেয়রের। বিভিন্ন স্তরের মানুষের সাথে আলোচনা করছি এবং অফিসিয়ালি আগামী 3-4 দিন পর থেকে বিভিন্ন পেশাজীবীদের সাথে আলাপ করব। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে অ্যাসেসমেন্ট হয়েছে, যে আমরা 27টি ওয়ার্ডের জন্য 27টি রিভিউ বোর্ড করেছি। নাগরিক সুবিধা সৃষ্টির বদলে ভুতুরে হারে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর বিরোধিতা জানিয়েছে নগরবাসী। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।
সুপেয় পানির সংকটে খুলনা নগরীর বেশিরভাগ বাসিন্দা। গ্রীষ্ম মৌসুমে পানির স্তর নিচে নেমে টিউবওয়েলেও উঠছে না পানি। অন্যদিকে 2008 সালে নগরীতে ওয়াসার কার্যক্রম শুরু হলেও এর আওতায় নেই শতভাগ বাড়ি। আবার যেসব বাড়িতে ওয়াসার পানি পৌঁছায় তাতে প্রায় থাকে ময়লা দুর্গন্ধ। তীব্র তাপদাহে যখন নাকাল অবস্থা, তখন খুলনাবাসীর দুর্ভোগের মাত্রা বাড়িয়ে তোলে পানির সংকট। মৌসুমের শুরুতেই নেমে যায় স্তর। এক বালতি পানির জন্য দীর্ঘক্ষণের অপেক্ষা মেয়ে বউদের। বিশুদ্ধ পানির জন্য নগরবাসী নির্ভরশীল টিউবওয়েল ও সাবমার্সিবল পাম্পের ওপর। চাহিদা মেটাতে ছুটতে হয় এক এলাকা থেকে আরেক এলাকায়। পানি আইনে পানি দিচ্ছি, কিন্তু কলে পানি উঠতেছে না, অনেক কষ্ট। আমরা বাসাবাড়ি পানি দিই, কিন্তু আমরা অনেক দূরে দূরে যে পানি নিয়ে আসি। এই কলে অনেক লোকে পানি খায় পানির সিজনে, কিন্তু আমরা এই 6 মাস পানি পাই, 6 মাস পানি পাই না। আমরা অনেক দূরে দূরে পানি আনতে যাইতাম, পাইতাম না, অনেক গ্যাঞ্জাম হইতো, মারামারি হইতো, যার কারণে এক ভদ্রলোক আমাদের এখানে এইটার ব্যবস্থা করে দিচ্ছে। যারা ওয়াসার পানি পাচ্ছে তাদেরও অভিযোগের শেষ নেই। প্রায়ই পানিতে আসে ময়লা, থাকে দুর্গন্ধ। ওয়াসার পানিতে এত গন্ধ আসে যে আমরা ব্যবহার করতে পারি না, অন্য জায়গা থেকে পানি এনে ব্যবহার করতে হয়। আয়রন থাকে, এই নিয়ে আমাকে বিভিন্ন রোগও ধরে নেয়। অল্প কিছুক্ষণের জন্য আসে আবার চলে যায়। আমরা 2 বেলা করেই ওয়াসার লাইনের পানিটা পাই। এই পানি খাওয়া যায় না ভাই, এটা শুধু ওই বাথরুমের জন্য, গোসল করার জন্য, সংসারের কাজের জন্য। খাওয়ার পানি এবং পাক করা পানি সব ওই দূর থেকে জানতে হয়। আশেপাশে যাদের বাড়ি আছে তাদের বাড়ির থেকে আমরা চাই চিন্তা পানি আনি। পানি দিয়ে পারতাছি না, পানি পাম্পে পাওয়া যায় না, যেহেতু কোনো পাম্পে শর্ট, আর বোতল তো নাই, বোতলও শর্ট, পানির অবস্থা খারাপ। নগরবাসীর পানির সমস্যা দূর করতে ওয়াসার সদিচ্ছা চায় সচেতন মহল। 16 বছরে আমি মনে করি ওয়াসার ব্যর্থতার বিশ্লেষণ করার চাইতে ওয়াসা কতটা এই ব্যর্থতার পিছনে তাদের দুর্নীতিটা কতটা দায়ী, সঠিকভাবে কাজ না করা, জনগণের চাহিদা পূরণ না করা। এবং আমি তো আগেই বলেছি যে 25% মানুষ কিন্তু খাবার পানি পাচ্ছে না, তো এটা তাদের 75% তাদের এখানেই ব্যর্থতা। তবে গ্রাহকদের পর্যাপ্ত পানি সরবরাহের দাবি ওয়াসার। আরও গ্রাহককে ওয়াসার আওতায় নেয়ার কাজ চলছে বলেও জানায় কর্মকর্তারা। সংযোগ চাচ্ছে, সংযোগ দিচ্ছি, এবং তাদের পানি ব্যবহারের চাহিদা পুরোপুরি আমরা মেটাপ করতে পারছি কিনা সেটা এখনকার হিসাব। আর ভবিষ্যতের হিসাব হলো যেটা আমরা 22% এখন সংযোগ আমাদের আসে নাই, সেটা আসলে আমরা এই যে 78% যে চাহিদা আমরা মেটাচ্ছি, বাকি 22% আসলেও কিন্তু আমাদের যে সক্ষমতা 11 কোটি লিটারের এটা দেওয়া মেটানো সম্ভব। 15 লাখ বাসিন্দার জন্য প্রতিদিন পানির চাহিদা প্রায় 24 কোটি লিটার, যার মধ্যে 10 কোটি লিটার সরবরাহ করে ওয়াসা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কোরবানি ঈদে বাড়ে মশলার চাহিদা। এটাকে সুযোগ হিসেবে কাজে লাগায় অসাধু ব্যবসায়ী চক্র। এবারও বেশ আগেই বাড়িয়ে দেয়া হয়েছে দাম। তবে ব্যবসায়ীদের দাবি, ডলারের মূল্য বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বেড়েছে আমদানিকৃত সব মশলার দাম। ক্রেতারা বলছেন মোকামে কোনো তদারকি নেই, যার সুযোগ নিচ্ছে দোকানিরা। কোরবানির ঈদের বাকি আরও 1 মাস। এর মধ্যে মশলার বাজার ঊর্ধ্বমুখী। এলাচ, জিরা ও লবঙ্গের দাম বেড়েছে কেজিতে 80 থেকে 100 টাকা। হলুদের দরও বেশ ঊর্ধ্বমুখী। ক্রেতাদের দাবি, ঈদের আগে দাম বাড়ানো হয়, তবে এবার দাম বেড়েছে রোজার ঈদের পর থেকেই। সবকিছুই সবকিছুই বেশি ধরেন, এটা আসলে মধ্যবিত্তদের জন্য খুবই সমস্যা। যাদের হিসাব করে করতে হয়, যাদের মাস চলতো, মানে তাদের জন্য এখন কোনো রকমে বেঁচে থাকা। হঠাৎ করে কেন এত বেড়ে যাবে? হ্যাঁ, কিছুদিন যেখানে 1 সপ্তাহ আগে ছিল 580 টাকা, সেখানে কেন 720 টাকা হয়ে যাবে? 1 সপ্তাহ মধ্যে কী হয়ে গেল এরকম? ব্যবসায়ীরা বলছেন বিশ্ববাজারে দর ঊর্ধ্বমুখী। এর সাথে বেড়েছে ডলারের বিনিময় মূল্য। আমদানি পর্যায়ে দাম বাড়ার প্রভাব পড়ছে খুচরা পর্যায়ে। শুল্ক কমিয়ে আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। 2500 বস্তা স্টক করতে পারবো, যারা 1000 বস্তা 500টা বস্তা স্টক করতে পারে তাদের জন্য এগুলো সবকিছু। ওরা যদি বলে যে আজকে বাজার বেশি, ওদের কারণে বাজার বাড়তে থাকে। এলাচে বাড়ছে 700-800 টাকা, জিরা বাড়ছে, গোলমরিচে বাড়ছে, মানে সব কিছুই বাড়ছে, কোনোটাই কমে নেই। মূল্য হচ্ছে ইম্পোর্টারদের হাতে। যেটা বলছে তাদের কোটি কোটি টাকা আছে, তারা দেখে 2 কন্টেনার কিনে এনে রেখে দিচ্ছে, তারা ওইভাবে লাভ করতে আছে। বাজারে মশলার ঘাটতি নেই, তবুও বাড়ানো হচ্ছে দাম। এ বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা কোরবানিকে সামনে রেখে সবসময় মশলার বাজার অস্থির হয়, আমরা সেটা নজর রাখছি।
বিশেষ করে মশলা কিন্তু এই ডলারের দাম যেটা বৃদ্ধি পেয়েছে 60 টাকা, এটি কিন্তু মশলা কিন্তু আগেই আনা, তো সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমরা দেখবেন যে আমরা মাঠে কাজ করব, আমরা প্রয়োজনীয় মশলা ব্যবসায়ীদের সাথে আমরা বসবো। বাজারে শৃঙ্খলা ফেরাতে আইনের কঠোর প্রয়োগের দাবি ক্রেতাদের। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।